থেকে কমন যে কোয়েশ্চেন্স থাকে স্টুডেন্টদেরকে তাদের সম্পর্কে জানানো হয়, বা তারা মূলত তাদের শর্ট পরিচয়টা সম্পর্কে জানা হয়, যে তারা কোথায় থেকে আসছে, বা বেসিক্যালি হচ্ছে তাদের নেম, এরকম বেসিক ইনফরমেশন। ঠিক আছে? তো তার ভিতরে যদি আমি কিছু বিষয় নিয়ে বলি, যদি আপনাকে কোনো কিছু আস্ক করে, আপনি 3 ধাপে আপনার প্রশ্ন বা আপনার যে বেসিক ইন্ট্রোডাকশন পার্টটা আছে এটাকে আপনি উত্তর দেওয়ার চেষ্টা করবেন। তো সবার আগে আপনি আপনার নাম বলবেন, কোথায় থেকে এসেছেন এটা বলবেন, কি টাইপের বিষয় করেন বা অ্যাক্টিভিটিস পছন্দ করেন এটা আপনি সরাসরি তাদের সামনে শেয়ার করবেন। ঠিক আছে? 3 বাক্যে বা 2 বাক্যে প্রথমে একটু গ্রিট করবেন। নিয়মটা হচ্ছে যে আপনি যেভাবেই কথা বলেন বা যাই বলেন না কেন একটু শুদ্ধভাবে বলার চেষ্টা করাটা খুবই ভালো। শব্দ চয়ন করতে পারেন, যেকোনো ধরনেরই শব্দ চয়ন, বাট ইংলিশ আর বাংলার মিক্স করা যাবে না। বা আমরা অনেকে দেখি যে বেশ মুদ্রা দোষ টাইপের থাকে, সো এই জিনিসটা যাতে রিপিটেডলি না হয়। এট দ্য সেম টাইম আপনার সাউন্ড মিউট করেন। আপনি যেই এক্সামটা দিচ্ছেন সেই এক্সামে সবসময় মাথায় রাখবেন আপনি একটা সাংস্কৃতিক বা কালচারাল জিনিসের সাথে নিজের প্রফেশনাল এরিয়াটাকে কম্বাইন করতে আসছেন। সো এই জায়গাটা আসলে খুব গুরুত্বপূর্ণ যে আপনি কিভাবে নিজেকে এগিয়ে নিতে যেতে চাচ্ছেন। ঠিক আছে? সো সবসময় মাথায় রাখতে হবে যে আপনার পরীক্ষার এই যে লাস্ট বা ফার্স্ট যেই টাইম লাইনটা আছে না কেন, আমরা যেটা যেভাবে দেখি, এটা কিন্তু আপনার পরবর্তী ভাগ্যটাকে নির্ধারণ করতেছে, যে আপনি ওই ইউনিভার্সিটিতে কেপেবল ওয়েতে পড়ালেখা করতে পারবেন কি পারবেন না। তো এই জন্য কিন্তু এটাকে বৃথা যেতে দেওয়া যাবে না। হ্যাঁ, ইন এনি সার্কামস্টেন্সেস আপনি যাই করেন বা যেভাবেই থাকেন না কেন, আপনাকে সবসময় মাথায় রাখতে হবে যে এটা যেন আউটমাইজ না হয়ে যায়। ঠিক আছে? তো এভাবে আপনি ইন্ট্রোডাকশন পার্ট বলবেন। প্রতিটা ইন্ট্রোডাকশন পার্টের সাথে এক্সামিনার চেষ্টা করে স্টুডেন্টদেরকে আরেকটু ব্রিফলি জানার জন্য, বা তাদের বেসিক সেন্স বা নলেজটা আছে কিনা এই বিষয়টা জানার জন্য। তো প্রশ্ন হচ্ছে যে তাহলে এই ক্ষেত্রে তারা কি করে থাকে সাধারণত? যেমন মনে করেন আপনাকে আস্ক করলো, মানে আপনি বললেন যে আপনি ফরিদপুর থেকে জয়েন করেছেন। সো তারা সরাসরি হচ্ছে আপনাকে আস্ক করবে যে ঠিক আছে ফরিদপুরের একজন বিখ্যাত ব্যক্তির নাম বলো, যে হয়তো বা সরাসরি নাট্যকলা বা শিল্প সঙ্গীত এরকম কিছুর সাথে কানেক্টেড। দেন তারা আপনাকে হয়তো বা ওইটার থেকে আরো টার্ন করে বলবে যে ঠিক আছে তুমি হচ্ছে আমাদের সাথে শেয়ার করো যে অমুক ব্যক্তি যার নাম তুমি বললা, সো সেই ব্যক্তিটা হচ্ছে একটা স্পেসিফিক কোনো গান বা গান রিলেটেড কিছু অ্যাক্টিভিটিস আপনি জানেন কিনা এ সম্পর্কে আপনার সরাসরি তারা আস্ক করবে। ঠিক আছে? সো এটাকে বলা হচ্ছে ফ্রিকোয়েন্ট অ্যান্সার কোয়েশ্চেন্স। আপনাকে কোয়েশ্চেন্স করবে, আপনি সরাসরি এটা রিপ্লাই দিবেন। তো অনেক সময় যখন অনেক রাশ আওয়ার থাকে ম্যাক্সিমাম অ্যাডমিশন টাইমে, আমরা যেটা সচরাচর দেখি যে অনেক বেশি পরিমাণে ক্যান্ডিডেট উপস্থিত হয়েছে। সো এক্সামিনাররা চেষ্টা করে যে এইভাবে এক একটা স্টুডেন্টদেরকে আইডেন্টিফাই করা যে কারা এই প্রতিষ্ঠানে পড়ার যোগ্যতা রাখে, বা কাদের আসলে এই প্রতিষ্ঠানে পড়ার একটা ওভারঅল ক্যাপাবিলিটি আছে। হ্যাঁ, এই হয়ে গেল আমাদের ফার্স্ট ধাপ, কোয়েশ্চেন আস্ক রাউন্ড। সেকেন্ড ধাপের যে ব্যাপারটা হচ্ছে যে গ্রুপ অ্যাক্টিভিটিস দেওয়া হয়ে থাকে সাধারণত। তো যখন অনেক রাশ থাকে বা অনেক সংখ্যক ক্যান্ডিডেট থাকে একটা অ্যাডমিশনে, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এই অ্যাডমিশন টাইম লাইনে বা এই সময় হচ্ছে তারা মাল্টিপল যে কন্টেস্টার বা মানে এক্সামে অ্যাটেন্ড করতেছে এরকম স্টুডেন্টদেরকে ডাকে। ডাকার পরে তাদের বলে যে তোমরা একটা পারফরমেন্স করে দেখাবা। ঠিক আছে? সো সেক্ষেত্রে হচ্ছে আপনাকে একটা সরাসরি হচ্ছে সিকোয়েন্স বলে দিবে যে তুমি এটার উপর আমাদের পারফরমেন্স করে দেখাও। দেন আপনি সরাসরি হচ্ছে ওই বিষয়টার উপর বেস করে পারফরমেন্স করবেন, পারফরমেন্স করে তাদের সামনে উপস্থাপন করবেন। ইটস নট অলওয়েজ কমপ্লিকেটেড, বাট ইটস অল আপ টু ইউর উপস্থিত বুদ্ধি। ঠিক আছে? মনে করেন 4 জনকে ডাকলো, ইমাজিন করার চেষ্টা করেন এই 4 জনের ভেতরে আপনি হয়তোবা একজন আছেন, 2 জন হয়তোবা মোটামুটি অভিনয় জানে, আর 2 জন হয়তোবা সরাসরি কি একজন কবিতা বা একজন নাটক জানে। তো আপনাদের বলা হইলো যে আপনি নতুন ঢাকা শহরে আসছেন, সো এখন আপনি হয়তোবা একটা পথ হারাই ফেলছেন, সো এখন আপনি কিভাবে বিষয়টাকে একটা অভিনয়ের মাধ্যমে উপস্থাপন করবেন আপনার সিচুয়েশনটা, এরকম। তো দেখা গেছে যে 4 জনের ভিতর একজনকে প্রথমে এটা অভিনয় করতে বলবো, যেটা হচ্ছে সলো অভিনয় বা সলো অভিনয় রিলেটেড যাবতীয় ব্যাপার থাকে। ঠিক আছে? সো এই বিষয়টা আপনি কতটুকু পারদর্শীর সাথে উপস্থাপন করতেছেন তারা জাস্ট এটা দেখেই আপনাকে চান্স দিতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে একটা ব্যাপার। বাট মাল্টিপল বিষয় সম্পর্কে জ্ঞান রাখাটা খুবই ভালো। আপনি যেহেতু আবৃত্তি করেন, আপনি আমাকে নেক্সট ক্লাসে আবৃত্তির একটা ক্লিপ পাঠাবেন। ঠিক আছে? একই সাথে হচ্ছে আপনি চেষ্টা করবেন যে আমাদের গ্রুপে একটা ভিডিও দেওয়া আছে, সরাসরি হচ্ছে নভের আহমেদের একটা, বাংলাদেশের অনেক বিখ্যাত একজন ভাস্কর্য নভের আহমেদের একটা বায়োগ্রাফির উপর একটা সরাসরি মঞ্চ নাটক টাইপ আছে, ওটা দেখবেন। ওর ভিতরে সবই আছে। হ্যাঁ,
একটা নাটকের সাধারণত কি কি লাগে? নাটকের সাধারণত লাগে হচ্ছে এক্সপ্রেশন, যে কিভাবে আপনি একটা ক্যারেক্টারটাকে যখন উপস্থাপন করছেন তখন আপনার ফেসিয়াল এক্সপ্রেশনটা কেমন, বা ওই অনুযায়ী আপনি মুভমেন্ট করতেছেন কি কিরকম, বডি ল্যাঙ্গুয়েজ কিরকম, এই সবকিছু কিন্তু তারা জাস্টিফাই করার চেষ্টা করে। ঠিক আছে? অনেকে মনে করে কি যে আসলে আমি ভালো দেখতে না, আমি হয়তো বা শ্যামলা দেখতে, তো আমাকে কি আদৌ রাখবে, এখানে তো সব সুন্দরী মেয়েরা চান্স পায়। নো নো নো, ইটস নট লাইক দিস। আপনি চান্স পাবেন আপনার প্রতিভার মাধ্যমে। আপনি চান্স পাবেন না যে আপনি কতটা সুন্দর বা আপনি কতটা দেখতে কিরকম। আপনার কথা বলার আর্ট আছে, আপনার একটা জিনিসকে উপস্থাপন করার আর্ট আছে, এটাই হচ্ছে মূলত এখানে চান্স পাওয়ার মোদ্দা ব্যাপার। ঠিক আছে? আচ্ছা, এ পর্যায়ে হচ্ছে আমরা কথাবার্তা বলবো। আমরা কিন্তু মোটামুটি প্রাইমারি বা বেসিক বিষয় নিয়ে কথাবার্তা বলছি। সো এখানে যতগুলো বিষয় নিয়ে আমি কথাবার্তা বলছি এটা তো আপনি অবশ্যই রেকর্ডিং পাবেন, কিন্তু এই ব্যাপারগুলো কিন্তু আপনাকে রিহার্স করতে হবে, অ্যানালাইসিস করতে হবে নিজের ভেতরে, বা আপনি এটা কতটুকু স্বয়ংসম্পূর্ণভাবে জানেন বা বুঝেন, এটা কিন্তু আপনাকে নিজের থেকে ট্রাই করতে হবে। দেন আমরা কিন্তু নেক্সট ক্লাস থেকে কিছু রিহার্সেল দেখবো, রিহার্সেল করব, মানে আমি আমার কিছু পারফরমেন্স আপনাদের সাথে শেয়ার করব। বিগত সালে যারা বিভিন্ন ইউনিভার্সিটি চান্স পেয়েছেন তাদের কিছু পারফরমেন্স শেয়ার করব। এট দ্য সেম টাইম আপনারা আমাকে কিছু পারফরমেন্স করে এনে দেখাবেন অ্যাজ এ হোমওয়ার্ক। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসের সিকোয়েন্স অর হোয়াট এভার উই সে। অলরাইট। আচ্ছা। তো প্রসেস যেটা হচ্ছে যে এখানে সলো অভিনয়ও হতে পারে, সলো মিউজিকও হতে পারে, অথবা সলো কোনো মিক্সড হতেও পারে, যেমন অ্যাক্টিং প্লাস মিউজিক টাইপ কিছু এরকম। কিন্তু আপনি সদয় প্রস্তুত আছেন কিনা এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, অনেক ইউনিভার্সিটিতে এক্সামে এটা থাকে যে ইনস্ট্রুমেন্ট টাইপের জিনিসপত্র আপনার নিজেকে ক্যারি করতে হবে, বা এক্সাম যে কোয়েশ্চেন পত্র বা এক্সামের আগ মুহূর্তে যে একটা সার্কুলার বা এই টাইপের জিনিসপত্র দিয়ে থাকে, ওইখানে কিন্তু সরাসরি বলে দেওয়া থাকে যে আপনাকে এক্স্যাক্টলি কি কি বিষয়ের উপর বেস করে অভিনয় করা হবে। ঠিক আছে? সো এই মানে ইটস লাইক আ কমন থিম। এইখানেও সেম ভাবেই ব্যাপারটা কাজ করে, আনলেস আপনি ওইটা সম্পর্কে জানেন কিনা। ইন সার্টেন পিরিয়ড অফ টাইম আপনাকে হয়তোবা এমন তারা কোয়েশ্চেন্স করে বসবে যে কোয়েশ্চেন্স এর হয়তোবা আপনি অ্যান্সার জানেন, বাট আপনি বলতে হতভম্ব হয়ে যাচ্ছেন। ঠিক আছে? তো এই হতভম্ব হওয়ার ভেতরে কিন্তু বেশ কমপ্লিকেশন থাকে। আপনার কনফিডেন্ট লেভেল কতটুকু, বা আপনাকে হুট করে একটা সিচুয়েশন ক্রিয়েট করে দিলে আপনি ওইটা উপস্থাপন করতে পারবেন কিনা। দে জাস্ট ট্রাই টু নো অ্যাবাউট ইট। ফর দ্যাট রিজন ইউ হ্যাভ টু বি অলওয়েজ প্রিপেয়ার, যে যে কোনো সিচুয়েশনে আপনি যেন নিজেকে ওই নিজের প্রতিভার মাধ্যমে ওই জিনিসটাকে হ্যান্ডেল করতে পারেন। হ্যাঁ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। আমরা ইন দ্য ফার্দার পার্টে যাই যাব, যেখানেই কথাবার্তা বলবো, যে বিষয়টা নিয়ে ডিসকাশন করবো না কেন, আপনাকে অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে যে এই 5 মিনিট আপনার বা এই 3 মিনিটস আপনার, এটা আপনাকে ডিল করতে হবে। ওকে? তো প্রথম এক্সাম টাইমে আপনার কখন টাইম পড়ছে, আপনার মানে সময়টা কখন ফিক্স হয়েছে, শিডিউলটা কোনটা, সকালে নাকি? হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন? ভাইয়া শুনতে পাচ্ছি। আচ্ছা, আমার আপনি সকালে। সকালে কখন? দাঁড়ান। ওকে। তো সকালের এক্সামটা যেটা জেনারেলি হয় যে এক্সামিনাররা সবসময় একটু ফোকাস থাকে, যে বুঝে না, ফার্স্ট ফার্স্ট আওয়ার, ফার্স্ট পিরিয়ড, ফার্স্ট আওয়ার টাইমে যে টাইম থাকে তার একটু বেশি মনোযোগ থাকে। সো দে ট্রাই টু গিভ দেয়ার ফুল অ্যাটেনশন টু স্টুডেন্ট। তো যারা ফার্স্টের দিকে এক্সাম অ্যাটেন্ড করে তারা একটু সময় সুযোগ বেশি পায় সাধারণত। কিন্তু এর মানে এটা না যে আপনি সুযোগ বেশি পাবেন। আমরা মাঝে মাঝে এমনও দেখেছি যে অনেক স্টুডেন্ট থাকে যারা অনেক লেম পারফরমেন্স করে। ঠিক আছে? যেমন মনে করেন যে আপনার 5টা বা 10টা পারফরমেন্স খুবই বাজে গেল, তারা খুব ফেড আপ, যে কি পোলাপাইন করতেছে, কি অবস্থা, এখন কিভাবে ডিল করব, এরকম সেরকম। তো এভারেজ তারা সবাইকে একইভাবে ডিল করে। এখন আপনি যে এক্সট্রাঅর্ডিনারি এটা তো আপনি বুঝাইতে পারতেছেন না, বা বুঝাতে আপনি সক্ষম হচ্ছেন কিনা, এইরকম যাবতীয় ব্যাপারটাকে এখানে মূলত তুলে ধরার ব্যাপার বা জায়গা। হুম? আচ্ছা, তো এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে। গ্রুপ পারফরমেন্স এ আমি আর কিছু কথা বলবো, দেন আমি নেক্সট পয়েন্ট অফ ভিউতে যাব। গ্রুপ পারফরমেন্স এর ক্ষেত্রে সবসময় যে বিষয়টা খুব গুরুত্ব সহকারে কাজ করতে হয়, যে আপনার কম্বিনেশন ব্যাপারটা আছে কিনা, বা আপনার ইউনাইটেড বা ইউনিটি ব্যাপারটা আছে কিনা, যে আপনার পাশের যে মনে করেন যে একটা ছেলের সাথে আপনাকে অভিনয় দিল। ঠিক আছে? এখন একটা গান বললেন আপনি যে আমাকে অমুক গান পছন্দ, বা আপনি অমুক গান ভাল লাগে খুব। এখন আপনাকে প্রথমে যদি বলে এই গানটা 2 লাইন গেয়ে গেয়ে শোনাও, এখন এই গানটা ওই 2 লাইনটা আমাদের অভিনয় করে দেখাও।
হ্যাঁ, তুমি হচ্ছে অমুক ক্যারেক্টার, তুমি হচ্ছে তমুক ক্যারেক্টার। এখন আপনি যদি না জানেন যে ওই গানটার ব্যাপারটা আসলে কিরকম বা ওটা কিভাবে উপস্থাপন করা হয়েছে, দেন তাহলে কিন্তু ঝামেলা আছে। হুম, ক্রিয়েটিভ উপস্থিত ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। আপনি হুটহাট করে নিজেকে তুলে ধরতেছেন, যখন যেভাবে আপনাকে বলা হচ্ছে তখন সেভাবে কিন্তু আপনি নিজেকে সেভাবে সার্ভাইভ করাইতে সক্ষম। এই জিনিসটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা এমনও দেখছি যে 4 জনের পারফরমেন্সে একজনের পারফরমেন্স ভালো হয়েছে, সো দ্যাটস ওয়াই তাকে হচ্ছে তারা রিক্রুট করেছে বা তাদের শর্টলিস্ট করে রেখেছে। দেন হয় ওই টাইমে ফাইনালাইজ করা হয়েছে, নাহলে বলা হয়েছে যে আপনি আরেকদিন আসেন। এটা ডিউতে বেশি করে হয়, বাট আর ইউতে যে হয় না এমন কিন্তু কথা নাই। এই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আপনি বাচনভঙ্গি, কথা বলার স্ট্রাকচার, আপনার গেস্টার, পোস্চার যেন কখনো এরকম দেখে না মনে হয় যে আপনি ভয় পাচ্ছেন বা আপনি অনেক নার্ভাস ফিল করতেছেন। যদি তারা একটু হলেও এই জিনিসটা আঁচ করতে পারে, আপনাকে সাথে সাথে ডিসকোয়ালিফাই করে দেবে। এখন আপনি 2-3 দিন বসে যাই প্র্যাকটিস করেন না কেন, আপনার কিন্তু কোনো কাজ হবে না। সো ফার্স্ট অ্যাটেম্পে এই জিনিসটা মাথায় রাখতে হবে। আমরা দেখেছি যে অনেক সময় স্টেজে অনেক অ্যাঙ্করিং করে অনেক, ঠিক আছে? যেমন জয়া হাসানের কথা যদি বলি, বাংলাদেশে কিন্তু জয়া হাসান অনেক একটা মানে এইজ বা সিনিয়র একজন আর্টিস্ট হয়ে গেছে। কিন্তু জয়া হাসানে দেখছেন কখনো ট্যালেন্ট কমে? কমে কিন্তু না। আজকে এই অ্যাওয়ার্ড, কালকে সেই অ্যাওয়ার্ড। তো গল্পটা আসলে কি? গল্পটা হইতেছে তার এক্সপ্রেশন। সে যখন ওই অভিনয়টা করে মনে হয় যে দেখে তার অভিনয়টা সে লালন করতেছে। আবার জয়া হাসান কিন্তু অনেক বেশি পরিমাণে মার্জিত। মার্জিত বলতে মানে ড্রেস কোডের ব্যাপারটা না, মানে তার অভিনয়টা মার্জিত। লাইক খুব বেশি পরিমাণে বোল্ড সিন, বা আমরা মিথিলের ক্ষেত্রে যেটা দেখছি, জয়া হাসান আর মিথিলের ফটোশুট দেখবেন, আপনি ডিফারেন্সটা বুঝতে পারবেন। তো এই যে জায়গাটা আছে, সে কিন্তু নিজেকে সেভাবে তৈরি করছে। তো বিজনেস ইজ অলওয়েজ হ্যাপেন উইথ দোজ পিপল হু হু আর কেপেবল টু সার্ভাইভ, হ্যাঁ, ইন এনি সার্কামস্টেন্সেস। বিজনেস অলওয়েজ অ্যাপ্রিসিয়েট দেম। বিজনেসের গল্পটা এরকম। আপনি একটা জিনিস নোটিস করেন যে যারা বিবিএ পড়ে বাংলাদেশে 90% স্টুডেন্টরা কি ভালো বিজনেস দাঁড় করাতে পারে? বা তাদের কতজনের ট্যালেন্ট আছে? আপনি কতজনকে সোশ্যাল মিডিয়ায় চেনেন? কতজনের আর্টের সোশ্যাল মিডিয়া আপনি চেনেন? ঠিক আছে? তো আর এর মানে এটা কি আপনি আমাকে জয়নুল আবেদীন বলবেন? আমি সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ তাই? না, ব্যাপারটা এরকম না। আমি আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করতেছি, একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতেছি যেটা জেনে শুনে শিখে আপনার জীবনটা আরো স্মুথ হয়। এখন ফর এক্সাম্পল আপনি যদি কালকে চান্স পেয়ে যান রাজশাহী ইউনিভার্সিটিতে, আমি দোয়া করি চান্স পেয়ে যান, কিন্তু আপনি যদি চান্স পেয়ে যান তাহলে ব্যাপারটা কি দাঁড়াইলো? আপনি অবশ্যই আমার প্রতি থ্যাঙ্কফুল থাকবেন, বা আপনি নতুন একটা এনভায়রনমেন্ট পাচ্ছেন, ক্যাম্পাস পাচ্ছেন, আপনি নতুন একটা লাইফ হইতেছে, বয়ফ্রেন্ড পাবেন, চিল করবেন, গান, বাজনা, সঙ্গীত, কালচারাল কত কিছু আছে। আপনি হায়ার স্টাডিজ এর জন্য যদি বিদেশ যেতে চান সেটাও পারবেন। এটা আপনার নেটওয়ার্কিং এর উপরে, এটা আপনার স্কিল বা আপনার ডেডিকেশন এর উপরে আপনাকে ওই লেভেল পর্যন্ত নিয়ে যাবে। এখন প্রশ্ন হইতেছে যে এটা কি আদৌ সম্ভব? হ্যাঁ, এটা সম্ভব যদি আপনি সেভাবে নিজেকে তুলে ধরতে পারেন। হ্যাঁ, আপনার রাজশাহী ইউনিভার্সিটিতে এই ইউনিটে এমসিকিউ তে স্কোর কত আসে? আমার হুম, 45.75। তাহলে আপনাকে বুঝিয়ে দিতে হবে যে আপনাকে মিনিমাম হলেও 100%-এ 80% যে স্কোরটা আছে নাট্যকলা, এটা কিন্তু খুবই ভালো লেভেলে দিতে হবে, তাই না? তা না হলে কিন্তু ঝামেলা আছে। ওকে, সো এবার আসি কিছু অনেস্ট ওপিনিয়ন নিয়ে কথাবার্তা। আপনাদের অনেকের ভেতর আমরা অনেক সময় অনেক টেন্ডেন্সি দেখছি যে তারা চেষ্টা করে যে তারা মানে টিচার, মানে স্টুডেন্ট টিচার সাথে হ্যাঁতে হ্যাঁ নাতে না মিলানোর চেষ্টা করে। তো ব্যাপারটা হচ্ছে যে এগুলো কি অথেন্টিক করা? না, এগুলো অথেন্টিক না। ইউ হ্যাভ টু বি অলওয়েজ বি ইয়োর সেলফ। অনেস্টি দেখাইতে হবে যে আপনি যতটুকু জানেন আপনি ততটুকু বিষয়ের উপর রিলাই থাকবেন। আপনি যেটা জানেন না সেটার উপর আপনি রিলাই হওয়ার চেষ্টা করবেন না। আপনি তাদের সাথে যদি একটা মিস ইনফরমেশন শেয়ার করেন, আপনি তাদের সাথে যদি এমন ভাবে কথা বলেন যে আপনি হ্যাঁ ওইটা জানেন, ওভার কনফিডেন্ট দেখান, বা আপনি একটু বেয়াদবি লেভেলে যদি জিনিসটা নিয়ে যান, তাহলে কিন্তু আপনার কোনো ভ্যালু থাকবে না ওইখানে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাহলে প্রশ্ন হতে পারে যে যদি আপনি না জানেন তাহলে আপনি কিভাবে সেটাকে ডিল করবেন? ইটস ভেরি সিম্পল। পৃথিবীতে সবার যে সবকিছু জানতে হয় এমন কোনো কথা নাই। আমি হয়তো বা আপনাদের আজ 3 বছর ধরে অনলাইনে পড়াচ্ছি, সো আমি আপনাদের এই রাউন্ড আপ বা ইন্ডাস্ট্রি যেটা গ্রো করতে যেটা লাগে সেটা আমি জানি। কিন্তু আমার কিন্তু তার বেশি জানার কোনো প্রয়োজন নাই। কিন্তু আর্ট কি শুধুমাত্র এই চারুকলা অ্যাডমিশন টেস্টের ভিতর সীমাবদ্ধ? না।
এই আর্ট এন্ড ডিজাইনটা হইতেছে ক্যামব্রিজের কারিকুলামে আছে, ইংলিশ মিডিয়ামে আছে 9, 10, 12 পর্যন্ত। তারপর ইউনিভার্সিটি লেভেলে আছে, ইউনিভার্সিটি লেভেলে থিওরিটিক্যাল অনেক বিষয় আছে। ইভেন আমি যে টপিকে রিসার্চ করছি সেটাও একটা ভাস্ট ফিল্ড। আর্ট ডিজাইন ম্যানেজমেন্ট, হ্যাঁ, আর্ট এডুকেশন, হ্যাঁ, মাস্টার অফ আর্ট এডুকেশন, কত ব্যাপার আছে। আপনার ট্র্যাডিশনাল ব্যাপার নিয়ে পড়ালেখা করতেছেন, তো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ জায়গা বহন করে। এই জন্যে আপনাকে যদি আস্ক করে যে আপনার এলাকার সব থেকে ফেমাস একজন ব্যক্তির নাম কি, আপনি ভালোভাবে জেনে গেলেন, আপনি কিন্তু এগুলো পয়েন্ট নোট ডাউন করেন টুকটাক, ঠিক আছে? এটা কিন্তু আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ। কাগজ কলম নিয়ে একটু নোট ডাউন করার মানে চেষ্টা নিজ করেন। এলাকা আমার যে আমার যে ফরিদপুর এলাকার সাবজেক্ট যদি আমি আপনাকে বলে আস্ক দিতেছি। করছে, মনে করেন আমি একটা এক্সামিনার, আমি আপনাকে আস্ক করলাম ফরিদপুর এলাকার একজন বিখ্যাত সাংস্কৃতিক ব্যক্তিত্বের নাম বলো, কি বলুন তো? পল্লী বিদ্যুৎ মধ্যে ওকে, ভেরি গুড। তো আপনাকে বলা হইলো যে পল্লীকবি বিশ্ববিদ্যালয়ের একটা কবিতা থেকে আপনি 4 লাইন অভিনয় করে আমাকে দেখান। আপনি কবল কবিতা সিলেকশন করলেন, আপনি নিজের মুভমেন্টটাকে সেভাবে অভিনয় করলেন। অ্যাক্টিংটা মূলত হইতেছে কি, অ্যাক্টিংটা মূলত হচ্ছে যে একজন শিল্পী আর্টিস্ট তার অভিনয়ের মাধ্যমে, তার অ্যাক্টের মাধ্যমে হচ্ছে ওই এক্সপ্রেশনটাকে জাস্ট তুলে ধরে যে এক্স্যাক্টলি ওইটাকে এক্স্যাক্টলি ওইভাবে ফিল করা যায় কিনা, তার ইমোশনাল, তার ড্রামাটিক মুভমেন্ট, তার যে এক্সপ্রেশন আছে, তার ওভারঅল যে ইমপ্রেশনটা আছে, ওই এনভায়রনমেন্টটা ক্রিয়েট করার চেষ্টা করে আর গ্রুপ অফ পিপল যারা এটাকে মঞ্চনাটক হিসেবে অভিহিত করতেছে, ঠিক আছে? আপনিও সেম কাজই করবেন। আপনাকে যদি আমি একটা অভিনয়ের প্লট দেই যে আপনি ঢাকা শহরে নতুন গেছেন, এখন সাডেনলি হারাই গেছেন, এটাকে আপনি কিভাবে অভিনয় করে দেখাবেন? আপনি সরাসরি নেক্সট ক্লাসে এটা আমাকে হোমওয়ার্ক করে এনে দেখান, বা আপনি পল্লী কবি জসীমউদ্দিনের 4 লাইন কবিতা, আপনি যে কোনো একটা কবিতা অভিনয়ের জন্য প্র্যাকটিস করে ফেলেন। এতে করে যেটা হবে যে আপনার চর্চাও হয়ে গেল, এট দ্য সেম টাইম এগুলো কোয়েশ্চেন নিয়ে অ্যান্সার গুলো আপনি কিন্তু খুবই ভালোভাবে ক্লিয়ার হয়ে গেলেন। হ্যাঁ, তো এই ব্যাপারগুলো আপনাকে সবসময় মাথায় রাখতে হবে। আমরা এমন অনেক দেখছি, অনেক টিচার থাকে যারা একটু বেশি হইতেছে জ্ঞানী মানুষ, বুঝছেন? এটা হইতেছে 2025-26 সাল, কিন্তু তারপরেও তারা দেখেন, আপনি যদি চিন্তা করেন যে বাংলাদেশের কতজন পার্সন আছে যারা হইতেছে সোশ্যাল মিডিয়ার সেভাবে ইউজ করতেছে বা সোশ্যাল মিডিয়া সম্পর্কে সেভাবে জানে, বিশেষ করে প্রবীণরা। মনে করেন আপনি কতজন নাট্যকর লোকদের চিনেন যারা হইতেছে সেইভাবে সোশ্যাল মিডিয়াটারে মানুষের মাঝে ছড়াই দিচ্ছে, নাটকের সিকোয়েন্স ব্যাপারগুলো কতজন আছে? পাবেনই না, আপনি খুবই কম, রেয়ার পাবেন। ইভেন কোনো পডকাস্টও নাই। খেয়াল করেন আমার ব্যাপারটা, আপনি সরাসরি মিলাইতে পারবেন। ড্রামা আছে, বাংলাদেশের ফিল্ম এন্ড টেলিভিশন ইন্ডাস্ট্রি আছে, বাংলাদেশের যারা মানে এগুলো প্রফেশনাল লেভেলে আছে, বিশেষ করে যারা এডুকেটর আছে, তারা এতটাই হচ্ছে মানে মিডিওকার যে তারা এটাই বুঝে না এখন পর্যন্ত যে এইগুলোকে সুন্দর করে বাচ্চাদের ভিতর কিভাবে ছড়িয়ে দেওয়া যায়। সিম্পল। এটাই হচ্ছে মূলত ব্যাপার এখানে। তো যাই হোক, আমরা এটা নিয়ে বেশি কথাবার্তা বলতে চাই না, আমাদের ভবিষ্যৎ প্রজেক্ট আসলে আপনি দেখতে পারবেন, জানতে পারবেন। কিন্তু আমার যে মেইন কথাটা হইতেছে যে আপনি এই ব্যাপারে একটু স্বয়ংসম্পূর্ণভাবে উপস্থাপন করবেন বা দেখানোর ট্রাই করবেন, ঠিক আছে? অনেক সময় দেখা যায় যে অভিনয়টা সিকোয়েন্সিয়াল হয়, যে আপনাকে ডাবল অভিনয় করতেও বলতেছে যে ঠিক আছে তুমি এটা পারো, ঠিক আছে তুমি আমাকে এভাবে করে দেখো। বা অনেক ক্ষেত্রে এইভাবে বলে যে তুমি আমাদের হাসায় দেখো, তুমি আমাদের এমন একটা অ্যাক্ট করে দেখাও, অ্যাক্টিং করে দেখো যেটা আমরা হেসে দিই। তো এখন এই হেসে দেওয়ার টেকনিকটা কেমন হবে? আপনি কি সরাসরি এক্সামের হলের এক্সাম মিনিটদের গালে কি থাপ্পড় মারবেন? মনে করেন যদি আপনাকে বলে যে খুব আমাদের এমন ভাবে অভিনয় করো যে আমরা হতাশ হয়ে যাই, বা আমরা হচ্ছে খুবই বেশি পরিমাণে বিস্মিত হয়ে যাই তোমার উপরে, তখন কি আপনি তাই করবেন? এটা কখনোই করা যাবে না। ইউ হ্যাভ টু বি ইয়োর সেলফ, ট্রাই টু শো সামথিং যে খুবই এক্সট্রা অর্ডিনারি ব্যাপারটা কিছু না, খুব সিম্পল ব্যাপারটাও না। আপনার আইডিয়াটা, ক্রিয়েটিভিটিটা আপনি সেভাবে ইউটিলাইজ করছেন, ঠিক? ওকে, এই ব্যাপারগুলো এভাবে কাজ করে। আচ্ছা, এইবার আমি আপনার সাথে কিছু থিওরিটিক্যাল পার্ট শেয়ার করি, যেটা বলতেছিলাম যে অনেক ট্যালেন্টেড কিছু ব্যক্তিত্ব আছে যারা খুবই হ্রাস করে ফেলে স্টুডেন্টদেরকে লং ফরম্যাটে। সো এই বিষয়টার জন্য কি আছে আমরা একটু দেখি। আমাদের যে মেসেঞ্জার কমিউনিকেশন গ্রুপটা আছে, এই গ্রুপে আপনি যদি একটু নোটিস করেন যে ওইখানে হচ্ছে একটু স্ক্রোল করলে আপনি বুঝতে পারবেন যে বিভিন্ন ব্যক্তি উপন্যাস, নাটক, হ্যাঁ, হ্যাঁ, সিনেমা এখানে এক্স্যাক্টলি আপনি অলরেডি ব্যাপারটা নিয়ে অ্যানালাইসিস করে ফেলছেন। থ্যাংক ইউ সো মাচ, আপনি অ্যাডভান্স এটা নিয়ে ঘাটাঘাটি শুরু করে দিয়েছেন অলরেডি।
তো এইগুলো হচ্ছে আপনাকে একটু সিকোয়েন্সিয়াল ওয়েতে জাস্ট দেখে যেতে হবে। যতটুকু মনে রাখার চেষ্টা করবেন মনে থাকবে। তো এমন কমপ্লিকেটেড করবে না যে আপনাকে সেই দিনই তারা নাট্যকর বানায় দিচ্ছে জয়া হাসান। জয়া হাসান তো নিজে জয়া হাসান হয়েছে, তাই না? জি ভাইয়া। সে তার ফ্যামিলি লাইফটারে স্যাক্রিফাইস করছে, সে তার দাম্পত্য জীবনটারে স্যাক্রিফাইস করছে বলে আজকে সে জয়া হাসান হয়েছে। তা নাহলে কিন্তু সে জয়া হাসান হইতে পারতো না। তো আমাদের লাইফের ব্যাপারটাই এরকম, আনলেস আপনি কোনো কিছুকে স্যাক্রিফাইস করতেছেন ততক্ষণ পর্যন্ত আপনি নতুন কিছু বিগ থিং হইতে পারছেন না। এরকম কিন্তু ব্যাপারটা নর্মালি কাজ করে যে কোনো ফিল্ডে। হ্যাঁ, আমার এখনো মনে আছে আমি অনেক ঘন্টার পর ঘন্টা অনেক বিষয় নিয়ে কাজ করছি, অ্যানালাইসিস করছি বলে আমি কিন্তু আজকে আপনাদের সাথে একটা ছোট্ট কানেকশন তৈরি করতে পারছি। ঠিক আছে? তো এইভাবে সবকিছু শুরু হয়, এভাবে সবকিছু তৈরি হয়। আজকে হয়তোবা আপনি দেখতেছেন যে আমি আর্ট নিয়ে কন্টেন্ট দিচ্ছি, আপনি হয়তোবা পরশুদিন এসে নাট্যকলা নিয়ে কন্টেন্ট দিতে পারেন। আমি অনেক আশাবাদী যে এরকম আসুক, অনেক কন্টেন্ট দিক, এই ইন্ডাস্ট্রিটা আরো গ্রো হোক। কিন্তু দিক অ্যাটলিস্ট সবাই চেষ্টা করুক। তো এর জন্য অনেক পড়ালেখা লাগে, লাইব্রেরিতে পড়ে থাকা লাগে। আমি সেই ইউনিভার্সিটি থেকেই শুরু করছি। তারপর অনেক বিষয় নিয়ে অনেক বিশদ আন্ডারস্ট্যান্ডিং আছে। আমার প্রত্যেকটা ভিডিওর দেখবেন যে ভলিউম আলাদা আলাদা। আমি এক একটা জনরায় এক এক ধরনের কন্টেন্ট বানাইছি। কখনো পডকাস্ট করতেছি, কখনো আর্টিস্ট বায়োগ্রাফি নিয়ে কাজ করছি, কখন বিভিন্ন ধরনের আর্টের জিনিসপত্র নিয়ে অ্যানালাইসিস করছি, কখন গ্যালারি রিভিউ দিচ্ছি। এরকম অনেক ব্যাপার আছে। তো এটার না আসলে মানে অনেক ভাস্ট ফিল্ড। কিন্তু আপনার যদি কেউ যদি একটা একটা পিক করে জায়গা নিয়ে তাহলে কিন্তু অনেক ভালো ইন্টারেস্টিং ব্যাপার হয়। তো যাক, সেটা পরের ব্যাপার, আগে চান্স পান। অলরাইট। তো হ্যাঁ ভাইয়া, ভাইয়া আমি হলো সায়েন্সের স্টুডেন্ট। হুম, আমি সায়েন্সের স্টুডেন্ট। আমার খুব ভালো লাগতেছে। তার কি আপনি কি আমাকে বাদ দিয়ে দিবেন? কি দেবে? বাদ দিয়ে দিবেন না প্লিজ। আমি তো সায়েন্সের স্টুডেন্ট। নো নো নো, আপনি এই ইউনিটে এক্সাম দিচ্ছেন না? হ্যাঁ, হ্যাঁ, ব্লক পরিবর্তনে দিয়েছি। প্রত্যেকটা ক্যাটাগরি থেকে মেবি আলাদা আলাদা নেয়, এরকম একটা হিসাব আছে। কিন্তু এই ইউনিটে যারা এক্সাম দেয় তারা সবাই এক্সাম অ্যাটেন্ড করতে পারে। তো এটা নিয়ে বেশি টেনশন করার কোনো দরকার নেই। আপনি সুন্দরভাবে যান, নিজেকে উপস্থাপন করে পরীক্ষাটা দিয়ে আসেন, আর বাকিটা আল্লাহ ভরসা। আচ্ছা, এবার আমরা কথাবার্তা বলবো ড্রেস কোড নিয়ে। অনেক স্টুডেন্টদের লাইক অনেক কনফিউশন থাকে যে আপনি একটা নাট্যকলা এক্সাম দিতে যাচ্ছেন, তো এই জন্য কি আলাদা কোনো ড্রেস কোড আছে? আপনি কি নৃত্য জন্য পারফরমেন্সের জন্য আলাদা ড্রেস কোড নিয়ে নেবেন, নাকি আপনি এমন ভাবে ড্রেস কোড করে যাবেন যেটা আপনাকে এক্সামিনার দেখে অনেক মনে হয় যে আরে আপনি তো অনেক অ্যাট্রাকটিভ লাগছে? ব্যাপারটা কি এরকম? না, নেভার। আপনি আপনার সিম্পল, মোটামুটি সেমি ফর্মাল বা ফর্মাল যেই ড্রেসই আছে আপনার আশেপাশে পাশে, আপনি সেটাই পরে যাবেন। ঠিক আছে? আপনার খুব বেশি পরিমাণে নিজেকে কমপ্লিকেটেড করার দরকার নেই। আপনি খুবই জেনারেল একটা সাদাসিধে মেয়ে, আসছেন পরীক্ষা দিচ্ছেন ফরিদপুর জেলার থেকে, এটাই আপনার পরিচয়। জসীমউদ্দিনের মতো এলাকার মানুষ যদি ওইখান থেকে জন্ম নেয়, এর মানে অ্যাটলিস্ট আমরা এইটুকু আশা করতে পারি আপনি ওইখান থেকে পরীক্ষা দিয়ে চান্স পেতে পারেন। আমরা কি পাবো কি পারবো না আশা করি। হাসতেছেন, এর মানে আপনি কনফিডেন্ট ব্রেক খাচ্ছে। চেষ্টা করবেন যে আমার এলাকার মানুষ জসীমউদ্দিন, আমিও চেষ্টা করবো অ্যাটলিস্ট চান্স পেয়ে নিজেকে এই এলাকার গর্ববোধে রাখা। মানে কনফিডেন্ট লেভেলটা এইভাবে রাখবেন, যখন দেখবেন যে এক্সাম হলে এন্টার করতেছেন তখনই গিয়ে দুপুস ধাপুস আপনার মনের ভয়ে টয়ে হালকা পাতলা আসবে, বা আপনি নিজেকে ইমব্যালেন্স করে ফেলবেন, কথা কাঁপতেছে, মাম্বলিং হচ্ছে, স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে পারতেন না, কোশ্চেন শুনতেছেন একটা বলতেছেন আরেকটা, আপনি অনেক বেশি পাকা পায় ফেলতেছেন। এরকম আমরা বহুত নমুনা দেখেছি এর আগে। তো এগুলো সবগুলো ডিসকোয়ালিফাই। ঠিক আছে? তারা কোনো কথা শোনা ছাড়াই আপনাকে বাদ দিয়ে দিবে। হ্যাঁ, আপনার মন রাখার জন্য হয়তো বা ১-২ মিনিট আপনাকে সময় দিবে, বাট ইটস নট আ পজিটিভ অর গ্রিন সাইন, গ্রিন সিগন্যাল। ঠিক আছে? এই জন্য এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন কষ্ট করে। অলরাইট। আমরা এতক্ষণ যা ডিসকাশন করলাম বা যা কথাবার্তা বললাম এটা হইতেছে সব থেকে প্রাইমারি ইনফরমেশন একটা নাট্যকলার সাথে জড়িত, একদম প্রাইমারি বা বেসিক ইনফরমেশন। আপনি যখন পরীক্ষার হলে অ্যাটেন্ড করতেছেন, আপনি এই ইনফরমেশন ফ্লো ওভারঅল সব জায়গা থেকে মানে আপনার আয়ত্তের ভিতরে আপনি অলরেডি জানতে পারলেন। নাও আপনি একদম প্রাইমারি স্টেজের বিষয়গুলো সম্পূর্ণ জেনে ফেলছেন, যে কিভাবে একটা নাট্যকলার মেকানিজম হয়, কিভাবে নাট্যকলার পরীক্ষা হয়, কি কি বিষয়ে কাজ করে, কোন কোন পার্টিকুলার এরিয়া খুব গুরুত্বপূর্ণ, বা কোন কোন জায়গা মানুষকে টাচ করে যেতে হয় বা টাচ করে যাওয়া উচিত। ঠিক আছে? নাট্যকলা এক্সামের ভেতরে কিন্তু শুধুমাত্র যে সঙ্গীত আমরা যেটা দেখছি যে মিউজিক এক্সামে মিউজিকটাকে বেশি গুরুত্বপূর্ণ দেওয়া হয় বা ইনস্ট্রুমেন্টটাকে শুধু গুরুত্বপূর্ণ দেওয়া হয়, নাট্যকলা কিন্তু ব্যাপারটা মোটেই এরকম না। এর সাথে অভিনয় আছে, সঙ্গীত আছে, নাট্যকলা রিলেটেড যে বিভিন্ন বেসিক কোয়েশ্চেন বা বিষয়গুলো আছে, মঞ্চ নাটক কি, হুম,
মঞ্চনাটকের আদ্যপাত্র, এরকম সবকিছু যা যা আছে ওগুলো সবকিছু কিন্তু কাজে আসে। বা এই টুকটাক ব্যাপার সম্পর্কে কিন্তু আপনাদের জেনে যেতে হবে। থিয়েটারের সাথে। হুম। আচ্ছা। এরকম। ওকে, তো এবার আমরা অভিনয়ের কথাবার্তা বলি। আপনার অভিনয়টা আমি এখনো দেখিনি, তো এই জন্য হচ্ছে আপনি দেখেন ওই গ্রুপে একটা লিংক দেওয়া আছে। ওই ভিডিওটা আপনি একটু দেখবেন, দেখে আমাকে কিছু পার্টিকুলার চর্চা বা আপনি ওই রিলেটেড যা জানেন ওই সম্পর্কে হচ্ছে আমাকে একটু অভিনয় করে দেখাবেন। তো অ্যাটলিস্ট 2-3টা অভিনয় করে আনেন, আবৃত্তি করে আনেন, একটা বিখ্যাত ব্যক্তিত্ব সম্পর্কে জেনে আসেন। অনেক সময় অনেক ইন্টারেস্ট থাকে যে একজন এক্সামিনার সম্পর্কে তারা জানতে চায়, সো তারা আপনাকে এরকম কোয়েশ্চেন্সও করতে পারে যে আপনি সচরাচর কি করেন, বা আপনি কি বিষয় করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, বা আপনার কি কি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বা এরকম বিষয় আছে। হুম। অনেক ক্ষেত্রে কিন্তু আমরা এটাও দেখছি তারা এই ব্যাপারটাও জানতে চায়। তো তখন একটা স্টুডেন্টদের কিন্তু খুবই যত্ন সহকারে এই বিষয় সম্পর্কে রিপ্লাই দিতে হয়। হ্যাঁ, যদি আপনি এটাকে না দিতে পারেন তাহলে কিন্তু তারা বুঝে নেয় যে আসলে এ জাস্ট আপনার মুখের সাথে তালে তালে মিলাচ্ছে, বা এই স্টুডেন্টটা আসলে খুবই বেশি পরিমাণে কি এই জায়গা বা এই বিষয় সম্পর্কে আউট নলেজ রাখে না। তো এতে করে কিন্তু আপনার তারা মানে মেইন কথাটা হচ্ছে তাদের আপনার উপরে একটা কনফিডেন্ট আসে, এই বিষয়টা সচেতন থাকা। যতক্ষণ আপনি তাদের আপনাদের উপর কনফিডেন্ট আনতে পারবেন ততক্ষণ পর্যন্ত আসলে কোনো লাভ নেই, কারণ আপনি তো মানে বুঝতেইছেন তো আমার কথা, আপনি তো খুবই বেসিক হ্যাঁ, একটা। হ্যাঁ। এক্স্যাক্টলি। এই কনফিডেন্টটাই হচ্ছে মূলত আসলে আনা মেইন জায়গাটা। তো যতক্ষণ না ভাই আপনি আমি তো এইখানটাতেই একটা সমস্যাতে ভুগতেছি। কারণ আমি তো সেভাবে খুব বেশি তো কখনোই নাচ গান বা কারিকুলাম এক্টিভিটিস এটাতে জড়িত ছিলাম না। হুম, না, এটা এটা সমস্যা না যে আপনি নাচ গান জানেন কি জানেন না। সমস্যাটা হইতেছে এইটা যে আপনি চেষ্টা করেননি। ঠিক আছে? হ্যাঁ ভাই, আমি আপনাকে যে জসীমউদ্দিনের কয়েকটা কবিতা বা কয়েকটা কবিতায় যে তুমি যাবে ভাই যাবে মোর সাথে, হুম। এগুলো যে কবিতা আছে এটা একটা পারফরম্যান্স বা একটু ওই সম্পর্কে নাটক সম্পর্কে থিওরি এগুলো জানার চেষ্টা করতেছি এখন। হুম। যেহেতু আমার নলেজটা খুবই কম। হুম। ওকে, ওই যে যেটা বললাম না যে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনি মানে কি জানেন না সেটা না, আপনি কোনটা চেষ্টা করে জাননি, এইটা হচ্ছে মেইন সমস্যা। হ্যাঁ ভাই, আমি এটাই চেষ্টা করি। আমি তবে যেটা জানি তবে সেটা আপনাকে তবে দেখাতে একটা বিষয় হচ্ছে কি আমার যে ভিতরে কি আছে? জি, আদৌ কোনো পটেনশিয়াল আছে কিনা? মাটির মতন আছি যে আমাকে কোনো একটা শেপ দিলে বা এখান থেকে আমি একটা বুঝতে পারবো কিনা? এক্স্যাক্টলি। তারা এটলিস্ট যতটুকু আস্ক করে ততটুকু যেন আপনি সেভাবে রিপ্লাই দিতে পারেন। অনেক সময় আমি যখন অ্যাডমিশন টেস্ট দিয়ে চারুকলায় আসি, আমি কি জানতাম যে আমি এই জিনিসটাকে এই লেভেলে নিয়ে যাবো বা আপনারা আমাদের সাথে কানেক্টেড হবেন, পড়ালেখা করবেন, ইউনিভার্সিটি পড়বেন, কখনো কিন্তু এরকম জানা ছিল না। কখনো আমি জানতাম যে আমি খুব ভালো প্রফেশনাল ছবি আঁকাইতে পারবো, আমি তো জানতাম না। অবশ্যই না। এইটা হইতেছে ভাবতে স্টেপ আছি বাই আপনার। স্টেপ। এক্স্যাক্টলি। তো আমার এখানে কিন্তু দীর্ঘ 7-8 বছর সময় আমি স্পেন্ড অলরেডি করে ফেলছি চারুকলা। এভাবে 2026-2016 প্রায় অলমোস্ট 10 বছর। তো এইটা কিন্তু অনেক অবশ্যই। বিশাল একটা টাইম। তো আপনি প্রথম দিনে কখনোই এটা নিজের উপর কনফিডেন্ট নিতে পারেন না, বা এটা কেউই নিতে পারে না, আজ পর্যন্ত তৈরি হয়নি, আনলেস দে আর ফ্রম কালচারাল ব্যাকগ্রাউন্ড বা কালচারাল ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, ততক্ষণ পর্যন্ত এটা কিন্তু বলা যায় না। ওকে, এবার হচ্ছে আমি কিছু অ্যানালিটিক্যাল কোয়েশ্চেন্স আপনাকে আস্ক করি। অনেক সময় আস্ক করে একটা স্টুডেন্টের পারফরমেন্স তারা যখন দেখে যে অনেক স্যাটিসফাইং, তখন তারা তাদেরকে একটু ট্র্যাপ করার চেষ্টা করে। এটা জেনারেলি আপনাকে করবে, বাট অনেক ফ্রেন্ডলি এনভায়রনমেন্টই থাকে, বাট তারা আপনাকে কিছুটা কথার মারপ্যাচের ভিতর রাখার চেষ্টা করবে। ঠিক আছে? যেমন মনে করেন আপনাকে এমন কোয়েশ্চেন আস্ক করতে পারে যে আচ্ছা, আপনি যে এখানে নাট্যকলায় পড়তে আসছেন, এটা কি আপনার বাবা জানে বা মা জানে, বা আপনি কি প্রথম দিন থেকেই হচ্ছে এটা মানে পড়তে আসতেছেন, ব্যাপারটা কি এরকম?
তখন আপনি আপনার কোশ্চেনের অ্যান্সারের রিপ্লাই বলবেন যে আপনি কতটুকু মানে ডেডিকেটেড এই সাবজেক্টের প্রতি, তারা মূলত এটাই দেখতে চায়। এটা অ্যান্সার এরকম হতে পারে যে আপনি সেকেন্ড টাইমার চান্স পাননি কোথাও, এই জন্য এখানে আসছেন পরীক্ষা দিতে। নো 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 নো, নেভার ডিড দ্যাট, নেভার ডু দ্যাট। কারণ এরকম বললে তারা আপনাকে কট খাওয়াই দিবে, মানে আপনি বুঝে যাচ্ছে যে চান্স নিতে পড়তে আসছে, তা কেন আপনাকে চান্স দিবে? তারা তো চায় এখানে যারা হাইলি ডেডিকেটেড স্টুডেন্ট আছে, বা মোটামুটি বলা যায় যে যারা আপনার থেকে আরো ভালো এই সিটটা ডিজার্ভ করে, তারা এখানে যেন আসে। সো ফর দ্যাট রিজন আপনাকে এইভাবে অ্যান্সার করা উচিত এরকম টাইপস এর কোয়েশ্চেন্স যে আপনি চারুকলায় পড়তে চান, সরি আপনি হচ্ছে নাট্যকলায় এই জন্য আসছেন যে নাট্যকলার পার্টিকুলার কোনো একটা বিষয় আপনার খুব ভালো লাগে, বা আপনি ছোটবেলা থেকে টুকটাক এই জিনিসপত্রের সাথে একটু নিজেকে সাজায় প্রিপেয়ার করে ফেলবেন। নাট্যকলার অনেক উইংস আছে, অভিনয় হইতে পারে, মঞ্চ নাটক হইতে পারে, তখন আপনাকে তারা মঞ্চ নাটক থেকেও কোশ্চেন্স করতে পারে। ইটস অল হ্যাপেন। বা আপনার যখন সময় সুযোগ হতো, আপনি জেলা শিল্পকলা একাডেমি আপনাদের যেটা আছে এলাকায় ফরিদপুরের আশেপাশে, ওখানে আপনি টুকটাক যে মঞ্চ নাটক দেখতেন, বা আপনি টুকটাক মঞ্চ নাটক দেখেন, এরকম একটা নাটক সাজাই দিবেন, দ্যাটস ইট, ক্লিয়ার। তো অনেকেই আবার এরকম কোশ্চেন্স করে যে আপনার সেকেন্ড টাইমার মানে এটা তো নর্মালি বুঝেই যাবে যে আপনার সব ইয়ে দেখে, অ্যাডমিট কার্ডটা হাবিজাবি দেখে। তো ওটা মেইন ব্যাপার না। মেইন ব্যাপারটা হচ্ছে অনেক সময় এমনও কোয়েশ্চেন্স করে যে মানে খরচের ব্যাপারে এক্স্যাক্টলি কোয়েশ্চেন করবে না, যে আপনি এরকম কোয়েশ্চেন করবে যে আপনি নিশ্চয়ই জানেন যে নাট্যকলায় ক্যারিয়ার শুরুর দিকে হয়তো বা একটু হার্ড এন্ড সোল টাইম থাকে। তো আপনি কি ওটার জন্য প্রিপেয়ার? আপনাকে যে বাসার থেকে টুকটাক খরচাপাতি বা এটা কি এক্সটেন্ড হবে বা করবে তারা? তখন গিয়ে আসলে একটু হতাশা তৈরি হয়। তখন গিয়ে অনেক কনফিউশন তৈরি হয়, অনেক বেশি পরিমাণে ধাক্কা লাগে যে আসলে এটার কি অ্যান্সার হইতে পারে। আমরা কিন্তু এরকম প্রায়শই দেখছি। আমি যখন চারুকলায় ফার্স্ট ইয়ারে ভর্তি হই, আমি আমি তো সাহস নিয়ে স্কাল্পচার পড়তেছি। চিন্তা করেন যে কোনো মার্কেটই নাই স্কাল্পচারের তখন। 10 বছর আগে কোনো মার্কেটই ছিল না, প্রথম ব্যাপার এটা। দ্বিতীয় ব্যাপারটা হইতেছে যে যারা স্কাল্পচারে পড়ে মানে তারা সেই লেভেলের হতাশ, আমি এটা ম্যাক্সিমাম দেখছি। বা যারা অন এভারেজ স্পেসে স্কাল্পচার রিলেটেড বিষয়ের সাথে ইনভলভ আছে, বা তারা চায় যে হ্যাঁ স্কাল্পচার বা স্কাল্পচার ওরিয়েন্টেড এরিয়ায় জয়েন করতে বা স্টার্ট করতে কোনো কিছু, দে আর থিঙ্কিং লাইক যে দে আর গুড ফর নাথিং। ঠিক আছে? তো আর্টের এই বিষয়টা আমার কাছে খুব খারাপ লাগছে যে আপনি একটা জিনিসকে এক্সপ্লোর না করে আপনি কিভাবে জাস্টিফাই করে দিচ্ছেন যে আরে বাবা এই সাবজেক্টে পড়ালেখা করে করে চাকরি নেই, খুঁজে নেই। ব্যাপারটা এরকম না। আপনি যে কাজটা করছেন সে কাজে আপনি সুখ পাচ্ছেন, এটা হচ্ছে সব থেকে বড় আপনার পাওয়া। সেকেন্ড ব্যাপারটা হচ্ছে যে সবকিছুর গ্রোথ, ইনকাম আস্তে আস্তে ডেভেলপ হয়, আস্তে আস্তে বাড়ে। ঠিক আছে? একটা জিনিস কখনোই হুট করে একদিনে আসে না। এখন আপনি যদি বিবিএ পড়ে মেরিকো কোম্পানিতে চাকরি করেন, আপনি প্রথম বছরে আপনার স্যালারি, মানে প্রথমে আপনি স্টার্টিং এ স্যালারি পাবেন 35-40, এটা আস্তে আস্তে বাড়তে বাড়তে হয়ে যাবে 70। তারপর আপনি 2-3 বছর ওইখানে সার্ভ করার পরে আপনি একটা গাড়ি পেয়ে যাবেন। আপনার পারফরমেন্সের উপর স্যালারি অনেক সময় 1,10,20 পর্যন্ত এক্সটেন্ড হয়। তো আপনি সোশ্যাল মিডিয়ায় আপনার ফ্রেন্ডদের দেখছেন লাস্ট 3-4 বছরে, আরে বাবা তা তো লাইফই পুরো চেঞ্জ, এত কুইক মানে ক্যারিয়ার প্যাথ করছে, তারপর কি? ওইটা হইলো। ওই অবস্থা আপনি স্থির হয়ে যাবেন, তারপর আর কোনো অ্যাচিভমেন্ট বা ওই এঙ্গেজিং কিছু নাই। তারপর বিয়ে হবে, বাচ্চা হবে, একটা, তারপর দুইটা, তারপর তিনটা। আজকে বাচ্চার সাথে ঈদের ছবি দিবেন, কালকে বউয়ের সাথে অমুক সুইজারল্যান্ডে বসে, সুইজারল্যান্ডে তো মানুষ যাইতে পারে না বাংলাদেশের, ওই একটু মনে করেন ইন্ডিয়া ঘুরলো বা একটু নেপাল টেপাল ঘুরলো, ছবি টবি দিল। এই দেখে আপনার ভিতর জেলাসি তৈরি হবে, বুঝছেন? আর এই দেখে মনে হবে কি আরে বাবা রে বাবা, তারা তো লাইফে সবই অ্যাচিভ করে ফেলছে। না, এরকম ব্যাপারটা না। তারা লাইফের 70% অ্যাচিভ করতে পারেনি। তারা তাদের সমাজ আর তারা তাদের প্রথাগত যে জায়গাটা আছে সেটার জাস্ট চাহিদাটা মিটাইছে। তারা তাদের জীবনটাকে এভাবে অতিবাহিত করে এই জিনিসটা প্রমাণ করতে যাচ্ছে যে তারা তাদেরই মতো। মানে মনে করেন যে আমি আজকে একটা সংজ্ঞা সেট করলাম, মঞ্চনাটকের মানেটা এইটা। আপনি পরের জেনারেশন আসছেন এখানে, ওই সংজ্ঞাটাই তালে তাল মিলাই বললেন যে হ্যাঁ এই সংজ্ঞাটা ঠিক আছে। আপনি না ওই সংজ্ঞাটা ভালোভাবে পড়লেন, না বুঝলেন ওই সংজ্ঞার কোন তত্ত্বটা ঠিক কোন তত্ত্বটা ভুল, আপনি না এগুলো অ্যানালাইসিস করে আপনি ডাইরেক্ট বলে দিন না ঠিক আছে এই সংজ্ঞা ঠিক আছে। তো এই ধারাবাহিকতায় আমাদের সমাজে আজ 60-70 বছরে চলে আসতেছে, যার কারণে কিন্তু আমাদের কোনো চেঞ্জেস নাই। বাংলাদেশে কোনো ইনোভেটিভ পার্সন খুবই রেয়ার, খুবই কম। এখন মুনজেরিন শহীদ বা কি বলে আর যে আছে আর কি, ওদের সবাই চিনে বা জানে কারণ ওরা একটা জিনিস নতুন শুরু করছে, কিন্তু
একটা পর্যায়ে যে সবাই ওইটাই বেছে খাইতেছে, ইংলিশটাই বেছে খাইতেছে। তা ওই ইনোভেটিভ জায়গা কিন্তু খুবই রেয়ার হয় আর খুবই কমপ্লিকেটেড না হওয়ানোটাও। এটা একমাত্র এই নাটক বা এই ফিল্ড গুলোয়, ক্রিয়েটিভ ফিল্ড গুলোয় হয়। তো এই জন্য আপনাকে সবসময় এটা মাথায় রাখতে হবে যে আমি যদি কোনো কিছু শুরু করি, এটা না আমার এগিয়ে যেতে হবে, বাট হ্যাঁ হবে, ইট টেক্স টাইম। ঠিক আছে? বাংলাদেশ থেকে এমন অনেক মানুষই আছে যারা সায়েন্স থেকে ইংলিশে ভালো ছিল, বাট সায়েন্সের আদার সাবজেক্টে ভালো ছিল না, এখন হয়তো ফিল্ম টিল্ম নিয়ে পড়ালেখা করতেছে। বুঝছেন? আপনি নিতান্তই সরকারি চাকরি পাবেন, এর উপর আমার ইউটিউব চ্যানেল অনেক ভিডিওস আছে, ওটা দেখলেই বুঝতে পারবেন। আচ্ছা, গেল। তো এখন যে মেইন ব্যাপারটা বলতে চাইতেছি, যদি আপনাকে এরকম কোয়েশ্চেন্স করে